গুড মর্নিং বন্ধুরা, আমরা সবাই চলে এসেছি মুম্বাইতে। এবার মুম্বাইতে আমরা এসেছি গলাস্পন্দনের যে আর্ট ফেয়ারটা হচ্ছে নেহেরু আর্ট সেন্টার মুম্বাইতে। তো ওটা অ্যাটেন্ড করতে এবার কালকের কি হয়েছিল পুরো ঘটনাটা ছোটো করে বলে দিই। মানে আমরা তো মুম্বাই এয়ারপোর্টে এসেছিলাম, ছোট্ট একটা প্রবলেম তো হয়েছিল যে ওদের ওভারলোডের জন্য একজনকে থাকতে বলেছিল। তো আমরা ওয়েটও করেছিলাম, লাস্ট মোমেন্টে আমাদের টিকিটটা কনফার্ম হয়ে যায়। তো আমরা সব চলে আসি, আসার পরে এখানে আমাদের লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে আমরা যাই মনোজদার বাড়িতে। মনোজ দাস মুম্বাইয়ের রিনাউন্ড আর্টিস্ট, তোমরা গুগল সার্চ করলে তো পেয়েই যাবে। আমি তোমাদের কিছু ছবির স্ন্যাপস শেয়ার করব। তো পুরো দিনটা ওখানে এইভাবে কাটলো আমাদের পুরো দিনটা। যদিও আজকে থেকে আমাদের কলাস্পন্দন, মানে আজকে ফিফথ ডিসেম্বর থেকে কলাস্পন্দনের প্রোগ্রাম শুরু হচ্ছে। আমি তোমাদের ছোটো ছোটো ক্লিপস ডেফিনেটলি শেয়ার করব। তো এর সাথে যা যা হচ্ছে, যা যা হয়েছে, সময় কাটালাম কী সুন্দর মনোজদার বাড়িতে গিয়ে। মনোজদার লাইফ স্টোরি শুনলাম অনেকখানি, বিভিন্নভাবে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে মনোজদার লাইফ কেটেছে। মানে একদম গ্রামের জীবন থেকে শুরু করে কীভাবে আস্তে আস্তে মাটির কাজ শেখা। মানে উনি তো মেইনলি স্কাল্পচার, বাট উনি পেন্টিংও করেন। মাটির কাজ করার পরে একটা আর্ট কলেজে চান্স পাওয়া, ওখানে আর্ট কলেজে অ্যাজ আ ফ্যাকাল্টি ওখানে টাইম স্পেন্ড করা। যদিও অনেক কম, ছোটো বয়স থেকেই অনেক কাজ করছিলেন উনি ওখানে। তারপরে একটা ছোট্ট অঘটনের মাধ্যমে আবার কলকাতায় চলে আসা, কলকাতায় আবার একেবারে নিজের লাইফটা লিড করা অ্যাজ একেবারেই বলবো যে অ্যাজ এ লেবার হিসেবে নিজের লাইফ ট্রিট করা, লিড করা অ্যাকচুয়ালি। তো পরে আস্তে আস্তে ধীরে ধীরে কীভাবে নিজেকে, নিজের মধ্যে যে ওই আঁকার যে খিদে, ওটা নিয়েই চলছিলেন উনি। কিন্তু লাইফটা লিড করছিলেন একেবারে খুবই ছোটোভাবে করছিলেন, মানে খুবই ছোট বলবো না, আমি বলবো যে ওটাকে যেন বলতে পারো যে তোমরা একটি লোহা নিজেকে যেরকমভাবে গরম করে করে, লোহাকে যেরকমভাবে গরম করে করে একটা শেপ দেওয়া হয়, নিজের লাইফটাকে শেপ দিচ্ছিলেন। তো এইভাবেই চলছিল। চলতে চলতে সাডেনলি চান্স পাওয়া, আর্ট কলেজে কিছু স্টুডেন্টদের কাজ দেখা বা দেখে ওখানে নিজের যে গুণ সেটাকে ওখানে দেখানোর পরে ধীরে ধীরে চান্স বাড়তে থাকা, ওখান থেকে মুম্বাই আসার পরে এখানে নিজেকে প্রুফ করা, একেবারে ছোটো জায়গা থেকে এখন যে বিরাট জায়গায় উনি আছেন। তো এই সব কিছু স্টোরি আমরা শুনলাম একটি গল্পের মধ্যে বা স্টোরির মধ্যে। আমরা যেমন চাই যে আমরা পজিটিভ জিনিসটাই ভীষণ করে তুলে ধরা, নেগেটিভ জিনিসটা যতটা কম ধরা যায়। তো সেইভাবেই আমিও চাই যে পজিটিভ জিনিসটাকেই ধরা বা তোমাদের দেখানো। তাই মাঝে মাঝে বিভিন্ন জিনিস সেগুলোকে চেয়েছিলাম তোমাদেরকে আমি অ্যাজ আ ভিডিও দেখানো বা অ্যাজ আ ওনারই বক্তব্য হিসেবে দেখানো, কিন্তু লাইফে এতটাই চড়া উতরাও আছে আর সেটা এতটাই নির্মম যে বা কষ্টকর, তো সেগুলোকে আমি তোমাদের দেখাতে পারবো না বা
সেগুলো মানে আর্টিস্টের অ্যাজ এ কনসেন্ট ওরমভাবে দেখানো যায় না, বা সেটা আমি চাই না অ্যাকচুয়ালি সেরকমভাবে দেখাতে। তো তার জন্য আমি তোমাদের যে স্টোরিটা নিজের মুখেই বললাম, ডেফিনেটলি আমি চান্স পাবো ওদের কাছ থেকে ওদের বিভিন্ন গল্পগুলো শোনার বা তোমাদের দেখাবার অ্যাজ আ ভিডিও ফরম্যাট, যেটা তোমরা খুশি হবে। তো দেখাবো আমি। এটা একটা ছোট্ট ব্লগ বলতে পারো, বা আমার মুম্বাইয়ের যে অভিজ্ঞতা বলতে পারো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, শুরুটা একটু ছোটোভাবেই করেছি, বা ওনার লাইফের হিস্ট্রিটা খুব ছোটোভাবে অল্পভাবে খুশি বলেছি। কিছু ডিটেলস আছে, আমারটা থেকেই শুরু করে দিই, না হয় একটুখানি এতক্ষণ বলেছি, এখন আরেকটু বলে দিই। যেটা শুরুতে হয়েছিল আমাদের 12টার সময় আমার কাজ নিয়ে। 12টা বলছি কারণ আমি 4 তারিখেরটাই শোনাতে চাইছি। কাজ তো আগে থেকেও হচ্ছিল, তো 12টা থেকে ধরলাম আমি কাজটা। ওই দিনের ঘটনাটা তোমাদের জানাচ্ছি। 12টা থেকে তো তখন আমার তো কাজ শেষ হয়নি, কাজ চলছিল। চলতে চলতে আমার কাজটা শেষ করতে সাথে সাথে চলছিল আমার ব্যাকপ্যাক করাও, সাথে সাথে চলছিল খাওয়া দাওয়া করাও, সাথে সাথেও মাথায় প্ল্যানিং করছিলাম যে এটাকে প্যাকিং করবো কীভাবে। তো চলতে চলতে এই সব কিছু প্যাকিং করে খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে মোটামুটি বেজে যায় আমার দেড়টা বেজে যায়। তো দেড়টার সময় আমি ঘুমোতে যাই, আর 3:20-25 সময় আমি উঠে পড়ি। যেহেতু আমাদের 7টায় ফ্লাইট, আমাদের পৌঁছাতে 5টা, তো আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টা সময় রেখে উঠতে হবে। তো 3:25 উঠে পড়ি আমি। উবের বুক করে বাবার সাথে গিয়ে এয়ারপোর্টে পৌঁছাই। এয়ারপোর্টে ভালোভাবে পৌঁছে যাই। এয়ারপোর্টে গিয়ে একটা প্রবলেম হয়, ওদের এয়ার ইন্ডিয়ার একটা ইস্যু ধরা পড়ে। সব কিছু করার পরে সাডেনলি ওরা বলে যে একজন যেতে পারবে না, বিকজ অফ ওভারলোড, ফ্লাইট ওভারলোড হয়ে গেছে, একজনকে যেতে দেওয়া চলবে না। তো আমরা রীতিমতো তখন ওখানে একটু আর্গুমেন্ট করতে থাকি, ঝগড়াও করতে থাকি যে কেন যাবে না, 7-6 জনের মধ্যে 6 জনই যাবে, একজনকে কেন রেখে দেওয়া। তো ওরা মোটামুটি আমাদের ওখানে স্ট্যান্ড বাই করে রেখে দিয়েছিল। লাগেজও নিয়ে যায়নি, টিকিটও আমাদেরকে দেয়নি, বোর্ডিং পাস। তো আমরা ওয়েট করছিলাম ওখানে, আর বলছেন যে গেলে একসঙ্গে যাবো, নাহলে যাবো না, ওরা যদি পরে ফ্লাইটে করে দেওয়ার জন্য। বাট এই করতে করতে অনেক দেরি হয়ে যায়। তখন ওদের বলে যে তোমরা আর এখানে যাকে স্ট্যান্ড বাই করতে হতো সেটা হচ্ছিল আমার বাবাকে, মিস্টার ধীরেন শাসমল, ওনাকে বলেছেন ওনাকে থাকতে হবে। তো প্রথমে তো আমি ওটা ফার্স্ট চেঞ্জ করি যে থাকলে অন্য কেউ যা হোক, বাবা না। তো আমি বলি ওখানে বাবার জায়গায় আমার নামটা করে দাও স্ট্যান্ড বাইতে, কারণ বাবা না গেলে বাবা এমনি একটুখানি মানে অস্থির হয়ে পড়বেন। তো সেই হিসেবে তো আমি তো বললাম প্রথমে আমারটা করি, তারপরে এবার আমি আমার আর্গুমেন্টটা চালু রাখি যে কারণ আমি পরে গেলে অসুবিধা নেই, কারণ আমাদের কাছে এই দিনটা পুরো আছে। 4 তারিখটা পুরোই ছিল, 5 তারিখ থেকে তখন প্রোগ্রাম। আর যেহেতু আমাদের ফ্রেমিং করাতে হতো, বাবাকে তো আগে আসতেই হতো, বা সাথে অন্য বন্ধুদের বা অন্য আর্টিস্টদের বা সিনিয়র আর্টিস্ট যারা আছে, যারা ভীষণ রিনাউন্ড আর্টিস্ট যারা আছে, তাদেরকেও তো আসতেই হতো। তো ওরা বলেছিল আপনারা যান, না হলে আরেকজনের ব্যবস্থা আমি করে দেবো। আরেকজন মানে আমার ব্যবস্থা ওরা পরে করে দেবে। তো সেখানে আমি থাকি। আমার সৌরভ সাহা, ওনার সাথে পরিচয় হয়। ভদ্রলোক খুবই ভালো। যদিও প্রবলেম এসেছিল এয়ার ইন্ডিয়ার তরফ থেকে, ভদ্রলোকের সাথে আমার অনেক আর্গুমেন্ট হয়, রাগারাগি হয়। তারপর লাস্টে আমরা একটা সুন্দর কোলাকুলি করে আমরা ফিরে আসি, সব ঝগড়াঝাটি সব মিটিয়ে। তো মোটামুটি আমার যাওয়াটা হচ্ছিল না কলকাতা থেকে মুম্বাইতে ওই ফ্লাইটে। পরের ফ্লাইটে হয়তো যাওয়ার চান্সেস ছিল, যদিও ওরা অনেক কুলভাবেই হ্যান্ডেল করেছে জিনিসটাকে। তো ওয়েট করছিলাম। তো আমি তো বলেছিলাম ইদার আমাকে কম্পেনসেশন দিন, আমাকে পরের ফ্লাইটটাও দেবেন, ইভেন কম্পেনসেশনও দেবেন, বিকজ আমার হ্যারাসমেন্টটা ফ্রম এয়ার ইন্ডিয়া হয়েছে।
তো ওরা বলেছিল হ্যাঁ এরা তো হবেই, এবার কতখানি কী হবে সেটা তো আমিও জানি না, কারণ এগুলো সব ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, তো এগুলো হয়তো বলে এক করে আর এক বা কিছু এরকম এইসব অনেক থাকে। তো আর যেহেতু আমি ওখানে একা থাকলে আমাকে মানে ইজিলি এটা হ্যান্ডেল করা ওদের পক্ষে সম্ভব হতো। এনিওয়েজ, তো লাস্ট মোমেন্টে একটা কল আসে ওদেরকে, আমার সামনেই হয় ব্যাপারটা, যে একজন কেউ যাবে না বা যেতে পারেনি বলে একটা কল করেছিল বা আসবে না বলে। তো তখন আমার নামটা ওখানে দেওয়া হয়, আর আমি নর্মাল ইকোনমি ক্লাস থেকে আমি একটু প্রিমিয়াম ক্লাসের একটা টিকিট পাই। তো এই ব্যাপারটা যতটা সহজভাবে বললাম অতটা সহজভাবে হয়নি, একটুখানি টাফনেস ছিল এর মধ্যে। তো যেটা তোমাদের হিন্টস তো দিয়েছি, একটু রাগারাগি চিল্লাচিল্লি হয়েছিল এয়ারপোর্টের মধ্যে। তো আমরা আসি, মুম্বাইতে আসি। আমরা মুম্বাইতে পৌঁছে ক্যাব বুক করি। ক্যাব বুক করেও একটা ঝামেলা, যে ওরা আমাদের তো রোলস থাকে, মানে আমরা ছবি ক্যারি করি। ট্রেন হলে আমরা অনেক কিছু আরামসে ইজিলি ক্যারি করতে পারতাম, কিন্তু ফ্লাইট বলে আমাদের ইজিলি মানে ওটাকে আমাদের ক্যানভাসকে রোল করে নিয়ে আসতে হয়। তো এখানে গিয়ে প্রবলেম হচ্ছে যে মুম্বাই পুলিশ নাকি এত কিছু রোল অ্যালাউ করে না। আমরা ভেবেছিলাম আমরা উপরে রুফের উপরে ক্যারিয়ার যেগুলো থাকে ওটার মধ্যে নিয়ে চলে আসবো সব জিনিসপত্রগুলোকে বেঁধে, বাট ওখানেও একটা বেশ ঝামেলা হয়। মানে আমরা ওখানে মোটামুটি ঘন্টাখানেকের মতো দাঁড়িয়ে থাকি, এক একজন আসছে, এখন বলছে না হবে না হবে না, ওরা লাস্টে প্রচণ্ড ঝগড়াঝাটি হয় ওখানে, যে বাস নিয়ে ওরা অ্যালাউ করে না। করার পরে আমরা গিয়েছিলাম ছজন আর্টিস্ট। ও তোমাদের তো নামই বলিনি কে আর্টিস্ট ছিল। আমার বাবা ছিলেন ধীরেন শাসমল, বিবেকানন্দ মুখার্জি, উনি কল্যাণ ইউনিভার্সিটির প্রফেসর আর ডিন বলতে পারো আর্ট ডিপার্টমেন্টে। আর ছিলেন সুশান্ত সরকার, গৌতম দাস, রিনা মুস্তাফি। তোমরা পারলে গুগলে সার্চ করো, ওদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে বা ওদের ছবি সম্বন্ধে আইডিয়াও থাকবে। আমি তো তোমাদের দেবই। তো এই সব কিছু হয়। তারপরে এদের সাথে ছিলাম আমি। তো লাস্টে ওরা আমাদের নিয়ে আসে, বাট ওরা বলেছিল যে 6 জন না 5 জন যেতে পারবে। মানে ওই দিনটা কেন জানি না 5 জনের প্রতি সবার বেশি ছিল, 6 জনের জন্য যেন ট্রিপটা ছিলই না, এরকম একটা ব্যাপার হচ্ছিল, যেটা ট্যাক্সির ক্ষেত্রেও হয়েছে আর ফ্লাইটের ক্ষেত্রেও হচ্ছিল। বাট এনিওয়েজ কোনোভাবে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়। তো এন্ডে কী হয়, সব কিছু জিনিসপত্র ওরা অ্যাকসেপ্ট করে, আর একজনকে ওরা বলে আলাদাভাবে ট্যাক্সি বুক করে বা গাড়ি করে যেভাবে হোক আসতে। তো একজন আসলে ব্যাপারটা যতটা যেরকম টাফ ব্যাপার না, ব্যাপারটা একটুখানি কী বলবো, একটু একজনের থেকে দুজন অনেক ভালো, তবে গল্প করে আসা যায় এবং জার্নিটা অনেক ইজি হয়। তো গৌতম দাস আর বিবেকানন্দ মুখার্জি ওরা দুজন ইয়ে করে। আমি আসতেই চাইছিলাম, কিন্তু প্রথম ব্যাপারে আমি জিনিসপত্র নিয়ে ঢুকেছিলাম গাড়িতে সবার প্রথমে তো আমি ব্লক হয়ে গেছিলাম, মানে আমি বেরোতে পারছিলাম না। তো গৌতম দা আর বিবেকানন্দ দা দুজনে একসাথে আসেন, মেট্রো থ্রু দিয়ে আসে। মেট্রো তো খুব ইজিলি এয়ারপোর্ট থেকে মেট্রো 5 মিনিট ডিস্টেন্সে হাঁটা পথে যে মেট্রো আছে, মেট্রোর পরে ওরা মেট্রো করে চলে আসে। আমাদের 5-7 মিনিট আগেই ওরা পৌঁছে যায়। এনিওয়েজ, তো সেখানে আমরা পৌঁছে জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করে ফ্রেমারকে ডাকি। ফ্রেমার এসে আমাদের ফ্রেমগুলো সব বুঝে সুঝে নিয়ে চলে যায়। এবার উনি আসবেন আজকে, এসে মানে ডেলিভারি দিয়ে দেবেন ফ্রেমিং সমেত, তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো এটা হবে আর হবে। আচ্ছা, তারপরে ওটা করে আমরা একটু ঘুমিয়ে নিলাম, বিকজ আমরা সবাই 3টের সময় উঠেছিলাম বা 2-2:30টার সময় উঠেছিলাম। তো ঘুমানোর পরে আমরা মনোজদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
ও এখন সরি, কেটে গেছিলো কারণ আমি তো হোটেল করিডোরে কথা বলছি। এনিওয়েজ, তো সব কিছু বরাবর আমরা গেলাম, গাড়ি করে গেলাম 5 জন, বাবা যায়নি। এনিহাও বাবা বুঝেছিল বা কিছু যে 6 জন একটু ইস্যু হচ্ছে, তো 5 জনই যাচ্ছিল আমরা। কালকের দিনটা 5 জনের জন্য ছিল হয়তো। তো আমরা গেলাম, গিয়ে মনোজদার ওয়ার্ম ওয়েলকাম আমরা গ্রহণ করলাম। মনোজদা নিচে এসেছিল দ্য পার্ক হোটেলের পাশে, ওনার স্টুডিওটা 1.5 BHK স্টুডিও। তো আমরা যাই, বসি, গল্প করি, ওনার সম্বন্ধে যে হিস্ট্রিগুলো উনি বললেন বা আমাদের সাথে শেয়ার করলেন সেটা তোমাদের আমি শোনালাম একটু ভালোভাবে সুন্দর করে কেটে কুটে। তারপর ওখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ অনেক রকমের গল্প, কারণ একটা গল্প শুরু করলে কারণ প্রত্যেকেই জানতে চায় যে ওনার লাইফে কী করে এলো, উনি এই লাইফে কী করে পৌঁছালেন, বা আমি আগেও মনোজদার সাথে অনেক টাইম স্পেন্ড করেছি, মনোজদা আমাদের বাড়িতে ছিলেন, কিন্তু এত ডিটেলে তখন কথা হয়নি। এই ব্যাপারটা হয়তো বিবেকানন্দ দা না থাকলে হয়তো এই ব্যাপারটা উঠতও না, বা এত ডিটেল স্টোরি আমরা জানতে পারতাম না, কারণ বিবেকানন্দ দা বেশ সুন্দরভাবে এই জিনিসগুলো খুব চায় সবার সাথে টাইম স্পেন্ড করতে আর ওদের সম্বন্ধে জানতে। তো জানলাম, আরও জানবো। মনোজদার লাইভ পারফরমেন্স হবে। মনোজদা সুপার ট্যালেন্টেড একজন পারফর্মার, পেন্টিং হোক, স্কাল্পচার হোক, দারুণভাবে 23খানা কান্ট্রিতে গিয়ে উনি লাইভ পারফরমেন্স, 23খানা কান্ট্রি না, আই গেস ইউনিভার্সিটি বা কান্ট্রি তো বটেই, তো ইউনিভার্সিটিকে পারফর্ম করেছেন। আর আমাদের বেদ উপনিষদ নিয়েও পড়াশোনা করছেন, ওনার ওই দিকের জ্ঞানটা একটু বেশি আছে। তো তার জন্য ওর ছবিতে মানে আমাদের এই আধ্যাত্মিক ব্যাপারগুলো নিয়ে ছবিগুলো থাকে, কৃষ্ণা, রাধা, গণেশা, রাম, শিব, উনি ভক্ত শিবের, আর উনি জুনা আখাড়ার মেম্বারও আছে। আর আরও ডিটেল যেটা ছিল সেটা আমি এখন মাথায় আসছে না, নাহলে আরও বলতাম। তো এইসব চলেছে, এই নিয়ে অনেক রকম কথাবার্তা, খুব খুব ভালোভাবে কাটলো। খালি 6 নাম্বারটার জন্য একটুখানি ডিস্টার্বেন্স এসেছিলো, বাট দেখা যাক, আই হোপ ওই ডিস্টার্বেন্সটা কেটে গেছে, কারণ আর যদি নাও কাটে আমরা ওটাকে ইজিলি হ্যান্ডেল করে নেবো, 3 হয়ে যাব, 6 একসাথে যাব না। সো তোমরা সঙ্গে থেকো, আমি এরমভাবে তোমাদের অনেক কিছু বলবো। বাই।